আজ আমি আপনাকে লিখে পাঠিয়েছি আমার নিজের ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা। অবশ্য আমার ভাইয়ের সাথে তার বন্ধু ছিল যে এই ঘটনাটির অন্য একজন ভুক্তভোগী। ভাইয়া দর্শকদের বেশি অপেক্ষা না করে আমি সোজাসুজি মূল ঘটনায় চলে যাব। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রানা, আর ভাইয়ের বন্ধুর নাম মোহাম্মদ আতিক। ইমরান ভাইয়ের যেভাবে আমার ভাইয়া আমাদেরকে ঘটনাটি বলেছিলেন, ঠিক সেভাবেই আমি আপনাকে আর দর্শকদের বলছেন রূপা আপুর ভাই রানা। আমি আর আতিক এক বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার পর বাসে করে বাড়িতে ফিরছিলাম। বন্ধু বান্ধবরা মিলে খাওয়া দাওয়া আড্ডায় এত সময় কাটিয়ে ফেলি যে সময়ের কোনো খেয়াল থাকে না, খুব রাত হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল গঠিয়া মসজিদের এলাকাতে। যে বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করি ও সেখানেই থাকে। আমাদেরকে প্রায় 11 কিলোমিটারের সফর করতে হবে বাসে, তাই আমরা আমাদের প্রাইভেট গাড়িতে বসে বাড়ির দিকে রওনা দিয়ে দেই। গাড়িতে শুধু আমি আর আতিক। আতিক রাস্তা চিনত কিন্তু গাড়ি চালাতে পারত না, আর আমি গাড়ি চালাতে পারতাম কিন্তু রাস্তা একেবারে চিনতাম না। তাই দুজনে মিলে ছেলে বাড়িতে আসছিলাম। আমরা রওনা হয়েছিলাম 11টার দিকে। যেতে যেতে হঠাৎ আমরা রাস্তা ভুলে গেছি, ভুল রাস্তায় এসে পড়েছি। রাত তখন বাজছিল আনুমানিক 1টা। চলতে চলতে আমরা এমন এক রাস্তায় এসে পড়ি যার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। জঙ্গলের কালো অন্ধকার পরিবেশটার ভয়াবহতা বর্ণনা করছিল, আর আমরা যে ভুল রাস্তায় চলে এসেছি তা তখন পর্যন্ত বুঝতে পারিনি। তাই পরিবেশ আর রাস্তার ভয়াবহতা উপেক্ষা করে সামনে চলতে লাগলাম। সচরাচর আমি কখনোই রাতের ড্রাইভিং করতাম না, কারণ রাতের বেলা ড্রাইভিং আমার পছন্দ না। সবসময় দিনের বেলায় ড্রাইভিং করতাম। আর গঠিয়া মসজিদের এলাকায় আমি আর আতিক প্রথমবারের মতো গিয়েছিলাম। আতিক যদিও বলছিল সে রাস্তা চেনে, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছিল না যে সে আদৌ ভালোভাবে সে রাস্তা চেনে। আমার এবার মনে হতে লাগলো আমরা হয়তো ভুল রাস্তায় যাচ্ছি। আমি আতিককে বললাম, কিরে, আমরা কোন রাস্তায় এলাম রে? এই রাস্তা দিয়ে কি বাড়ি যাওয়া যাবে? তুই কি ভালোভাবে চিনিস? আতিক একটু নড়বড়ে স্বরে বলল, আমার মনে হয় আমরা ঠিক রাস্তাতেই আছি, হয়তো এটা কোনো শর্টকাট। তুই চিন্তা করিস না, সামনে এগোতে থাক, দেখবি এক সময় আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। ওর কথা শুনে আমি সন্তুষ্ট হলাম না, কিন্তু গাড়ি চালাতেই থাকলাম। এমন সময় আতিক জোরে একটা চিৎকার দিয়ে উঠলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, তোর কি হয়েছে? চিৎকার দিলি কেন? ঠিক আছিস তো? আতিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বন্ধু, সামনে দেখ, সামনে। সামনে ওটা কি? আমি সামনের দিকে তাকালাম, কিন্তু ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখলাম না। আর আতিকও একদম চুপ হয়ে গেল। আমি গাড়ির গতি ধীর করে ওকে আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু এখনো একেবারে মূর্তির মতো হয়ে গেছে, না নড়ে না, কিছুই বলে না। সামনে এগোচ্ছি, এমন সময় আতিক আবার চিৎকার দেয় আর জোরে জোরে বলে, রানা, সামনে দেখ, সামনে। ভাই, গাড়ির সামনে কিছু তো একটা আছে, দেখ এবার। এবারও আমি সামনে তাকালাম, কিন্তু জঙ্গলের ঘন কালো অন্ধকার আর নীরবতা ছাড়া কিছুই দেখতে পারলাম না। ওর বারবার এরকম ব্যবহার আমার অদ্ভুত লাগছিল। একবার মনে করলাম হয়তো আমাকে ইচ্ছাকৃতভাবেই এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে আর এখন ভয় দেখাচ্ছে। এই মনে করে আমি আমার মতো চুপচাপ ড্রাইভিং করতে শুরু করি। কিন্তু আতিক সত্যি সত্যি ভয় পেয়েছিল নাকি ভয় পাওয়ার অভিনয় করছিল তা কিছুই বুঝতে পারছিলাম না। ওর কথাগুলো আর আচরণগুলো আমার কাছে অবাক করার মতো ছিল। আমি গাড়ি চালাচ্ছি আর ও বারবার গাড়ির বাইরে এই দিক ওই দিক দেখছিল খুবই আতঙ্কে। এভাবেই আমি আবার গাড়ি চালাতে শুরু করি। আর চলতে চলতে এক সময় আমার নজর পড়ে কিছু একটা রাস্তার একপাশে জঙ্গল থেকে দ্রুত গতিতে ছায়ার মতো অন্য পাশে চলে গেল। এটা দেখে আমি ভাবলাম হয়তো কোনো পশু পাখি উড়ে গেছে আর তার ছায়াটা বড় হয়ে রাস্তা ক্রস করছে, অথবা কোনো অন্যান্য প্রাণী রাস্তা পার হয়ে গেছে। তাই তেমন একটা গুরুত্ব দিলাম না, ড্রাইভিং করতে থাকলাম। কিন্তু আমার এই ধারণা বেশিক্ষণ আর ধারণা থাকতে পারলো না। সামান্য সামনে এগোতে আমি যা দেখলাম তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি দেখলাম আমার গাড়ির বাম পাশে একটি লোক, শুধু বোঝা যাচ্ছিল একজন পুরুষ, আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সে আমার গাড়ির চাইতেও বেশি গতিতে গাড়ি পাশ ঘেঁষে বাতাসে উঠছে, তার পা দুটি যেন মাটিতে ঠেকছেই না। এই দৃশ্য দেখে আমার চিৎকার করার শক্তিটুকু হলো না, শুধু ভয়ে চোখ দুটি বড় বড় হয়ে গেল। লোকটি অদ্ভুত ইশারা করছিল, মনে হলো যেন আমাদের থেকে লিফট চাচ্ছে। এই দৃশ্য দেখে আমি গাড়ি না থামিয়ে বরং আরো বেশি দ্রুত গতিতে চালানো শুরু করি। চালাতে চালাতে এক সময় খেয়াল করি লোকটি আর আশপাশে কোথাও নেই, একদম উধাও হয়ে গেছে, চোখেই পড়ছে না। এই অবস্থা আতিক দেখছে কিনা তা দেখার জন্য ওর দিকে তাকালাম, কিন্তু দেখলাম ও সেই একইভাবে বসে আছে আর আতঙ্কে ঘেমে যাচ্ছে। ওর চোখে মুখে ভয় স্পষ্ট। আমি ওকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, আবার সামনে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুটা পথ এগিয়ে গাড়ি একটু স্লো করে পানি খেয়ে নিলাম আর আবার স্পিড বাড়িয়ে ড্রাইভিং করতে শুরু করলাম। নিজেকে একটু সামলে নিয়ে মনে করলাম হয়তো এই রাস্তাটায় আমার বারবার মনের ভুল হচ্ছে।
হয়তো আমার মনের ভয়গুলো চোখে ধরা দিচ্ছে, আসলে কিছুই ঘটছে না। এরকম ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমাদের দুজনের ফোনে চার্জ ছিল না, কারণ অনুষ্ঠানে এত ছবি আর কল রিসিভ করেছি যে চার্জ শেষ হয়ে গেছে। বাড়িতে ওইখানের অন্য বন্ধুদের থেকে কল করে জানিয়ে দিই যে আমরা ফিরছি আর আমাদের ফোন বন্ধ আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ফোনগুলোতে চার্জ থাকলে গুগল ম্যাপটা দেখে নিতাম, কিন্তু সেই সুযোগ আর নেই। গাড়ি চালাতে চালাতে এক সময় আমার মনে হলো হয়তোবা আর 3 থেকে 4 কিলোমিটার ক্রস করতে পারলে আমরা এই রাস্তাটি ছেড়ে উঠতে পারবো। কিন্তু এমন সময় ঘটলো আর এক বড় বিপত্তি। গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ একদম বন্ধ হয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া দেখে আমার প্রচন্ড রকমের রাগ উঠে গেল। একেই তো রাস্তার মধ্যে নানান ধরনের ঘটনা ঘটছে, চারপাশের জঙ্গল, অচেনা রাস্তা, এর উপর আবার যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে যে কারোর রাগ মাথায় উঠবে, এটাই স্বাভাবিক। আতিকের দিকে তাকালে দেখতে পেলাম ওর ঘামে এমন অবস্থা যেন মাত্র গোসল করে গাড়িতে বসেছে। 2 বার চিৎকার দেওয়ার পর থেকে ও একেবারে চুপচাপ হয়ে গেছে। বুঝতে পারছিলাম না ওর কি এমন হয়ে গেল যে কথাবার্তা বলা একদম বন্ধ করে দিল আর ক্রমশ ভয় পেতে থাকছে। আমি আর ওর এই অবস্থা দেখে কিছু বললাম না। আমার মনে হচ্ছিল এগুলো সবকিছুই আমার মনের ভুল। এমন সময় অনুভব করতে পারলাম আমার গাড়ির দরজায় কেউ একজন নিজের হাত রেখেছে। সেখানে তাকালে দেখলাম কেউ নেই, শুধু অন্ধকার আছে। যদিও নিজেকে বলছিলাম যে এগুলো আমার মনের ভুল, তবে ভয় পাচ্ছিলাম। আমি জানতামও না যে যেই অস্তিত্বের সাথে বারবার দেখা হচ্ছিল সেগুলো কোনো মনের ভুল ছিল না, বরং তিক্ত ভয়ঙ্কর। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমাদের গাড়িটি এমন ভাবে নড়ে উঠল যেন মনে হলো কেউ একজন খুব জোরে গাড়িটি ধাক্কা মেরেছে। গাড়িতে ধাক্কা লাগার পর হঠাৎ আতিক ভয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলো। জনমানবহীন এই জঙ্গলের মাঝখানে নষ্ট গাড়ির সাথে আতিকের এরকম কান্না আমাকে আরো ভীত করে তুলছিল। এখন আমি প্রচন্ড রকমের ভয় পেতে শুরু করি। কিছুক্ষণ কাঁদার পর আতিক নিজে নিজেই আবার একদম শান্ত হয়ে যায়। কিন্তু ঠিক ওই সময়টাতে আমি লক্ষ্য করলাম আতিকের চোখ মুখ কেমন যেন পাল্টে যাচ্ছে। ওর চোখ দুটো ছোট আর লাল হয়ে গেল, শরীরের রং বিবর্ণ হয়ে যেতে শুরু করলো, মুখে একটি রাগান্বিত ভাব চলে এসেছে। আর একটু পর ও যখন কথা বলে তখন আমি বুঝতে পারি শুধু ওর বাহিরের দিকেই পরিবর্তন আসছে না, বরং ভেতর থেকেও বদলে যাচ্ছে। কারণ খুব কর্কশ কণ্ঠে ভারী আওয়াজে আমাকে আতিক বলল, তোরা দুজন এখানে এসে একদম ঠিক করিসনি। এই রাস্তা আমার, এই জায়গা আমার, এখানে তোরা কেন আসবি? যেহেতু এসেই পড়েছিস তাহলে আজ তোদের দুজনের মৃত্যু একদম নিশ্চিত। ওর এরকম কথা আর আচরণ দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম আর পানির বোতলটি উঠিয়ে আতিকের মুখে কিছু পানি ছিটা মারলাম। পানি ছিটা মারার পর আতিক যেন কিছুটা নিজের জ্ঞানে ফিরে আসলো। আমি ওকে বললাম, ভাই তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? কিন্তু আতিক কিছুই করছে না। ওর মুখে এত ভয় আর আতঙ্ক ছিল যা হয়তো ওকে বাক্যহীন করে দিয়েছে। কয়েকটি ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে গেছে, খুব ভয় আর আতঙ্কে আছে। আমি এখনো ওকে সান্ত্বনা দিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি আবার চেষ্টা করলাম গাড়িটি স্টার্ট করার, কিন্তু আজ যেন গাড়ি কিছুতে স্টার্ট হবে না এমন অবস্থা। ভয় পাচ্ছিলাম খুব, আবার গাড়িটাও ঠিক করতে হবে। তাই উপায় অন্তর না পেয়ে আতিককে বললাম, বন্ধু তুই গাড়িতে বসে থাক, আমি একটু নিচে নেমে দেখি গাড়ির কি সমস্যা হয়েছে, স্টার্ট নিচ্ছে না কেন। কিন্তু ও সেই ভয়ে এক ঘরে হয়ে আছে, কোনো কথা বলে না। তাই আমি গাড়ি থেকে নিচে নেমে পড়লাম আর কি সমস্যা হয়েছে তা দেখার চেষ্টা করছিলাম। গাড়ি সম্পূর্ণ ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু তারপরও কেন স্টার্ট নিচ্ছে না বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ গাড়ি চেক করার পর আমার নজরে একটি ছোট্ট ঝুপড়ির মতো কিছু পড়লো। সেটা কি আসলেই কোনো ঝুপড়ি নাকি অন্য কিছু তা দেখার জন্য আমি গাড়ি থেকে টর্চটা নিয়ে একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলাম। তারপর বুঝতে পারলাম এটি আসলে একটি ঝুপড়ি। মনে হলো হয়তো ঝুপড়ির কাছে গিয়ে ডাক দিলে কোনো সাহায্য পেলেও পেতে পারি। কিন্তু এই নির্জন জায়গায় হঠাৎ একদিন ছবির কাছে গিয়ে ডাকাডাকি করা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে ঝুপড়ির কাছে গেলাম আর কোনো শব্দ না করে ফক ফকর দিয়ে ঝুপড়ির ভেতরটা দেখার চেষ্টা করলাম। এমন সময় আমার সামনে যে দৃশ্য ধরা পড়লো তা আমি আর কোনো দিনও দেখতে চাইবো না। আমি দেখলাম ঝুপড়ির ভেতরে একটি মানুষের মতো আকৃতির কেউ বসে আছে, কিন্তু আকৃতি কিছুটা মানুষের মতো হলেও দেখতে একেবারে পশুর মতো মনে হচ্ছিল। ওই জিনিসটার মাথায় 2টি শিং ছিল আর সমস্ত শরীরে বড় বড় লোম। এ যেন মানুষের রক্ত পান করেই শান্তি পায়। খুবই হিংস্র একটি জিনিস, তবে কি তা বোঝা যাচ্ছে না। শরীরটা পুরো কালো বিদঘুটে আর চেহারা বোঝা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন জলজল করছে। ভয় আমি ঘামতে শুরু করলাম। আর এমন সময় আরো একটি বৃহৎ সদৃশ্য আমার চোখে ধরা পড়ে, আর সেটি হলো ওই ভয়ঙ্কর জিনিসটার সামনে একটি লোকের লাশ ছিল, আর ওই লাশটি ওই বিদঘুটে জিনিসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি দেখলাম ওই পিচাসটা সর্বপ্রথম মৃত লোকটির পেটটা ফেরে ফেললো আর নারী ভরি বস্তুগুলো ছিঁড়ে খুবলে খাচ্ছিল, যেন মানুষই তার প্রধান খাবার।
আমার যেন গায়ের রক্ত জমাট বেঁধে গেছে। না হাঁটতে পারছি না, কথা বলার শক্তি আছে, ভয়ে দর করে ঘামছিলাম। এমন সময় আমার ভয়কে আরো বেশি বাড়াতে পরিবেশটা যেন মরিয়া হয়ে উঠল। আশেপাশে তাকালে দেখলাম আমি একটি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওই ছবিটিও কবরস্থানে। চোখগুলো যেন অন্ধকার হয়ে আসছে, কিছুই বুঝতে পারছিলাম না। কোন রকম প্রাণ ভয়ে ধীর গতিতে গাড়ির দিকে গেলাম আর দরজা খুলে ভিতরে ঢুকে বসে পড়লাম। আমার শরীর থরথর করে কাঁপছিল, কোনোভাবেই শরীরের কম্পন থামাতে পারছিলাম না। গাড়িতে এসে সমস্ত ঘটনা আর দৃশ্যগুলি আতিককে বললাম, আর ওকে বলাটাই যেন আরো কাল হয়ে দাঁড়ালো। এমনিতেই ও আতঙ্কিত ছিল, এখন এই সমস্ত কিছু শুনে ভয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ওর মুখের রং আবার ফ্যাকাশে হয়ে গেল আর পাগলের মতো চিৎকার করছে। ওর চিৎকার দেখে আমি আশঙ্কা করলাম, যদি এই আওয়াজ ওই পিশাচটা শুনতে পারে তাহলে ওই লাশ খাওয়ার পর নিশ্চিন্ত আমাদের দিকে ছুটে আসবে। আমি কোন রকম আতিকের মুখ চেপে ধরে ওকে বললাম, মরতে না চাইলে মুখ বন্ধ রাখ, একটু শব্দ করিস না, তাহলে ওই রাক্ষসটা আজকে আমাদের দুজনকে খেয়ে ফেলবে। আজকের রাতে হবে তোর আর আমার জীবনের শেষ, আর আমরা যে কিভাবে মরবো তা কেউ জানতেও পারবে না। হয়তো আমাদের লাশগুলো খুঁজে পাবে না, কারণ আমাদেরকে তো ওই নরপিশাচটা খেয়ে ফেলবে। তারপর হঠাৎ আতিক একদম চুপ হয়ে গেল, আর আমি খেয়াল করলাম ওর মধ্যে আবার পরিবর্তন আসছে। যে আতিক এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলছিল না, সে এখন কথা বলে উঠল। তবে সেই কণ্ঠস্বর যদিও আতিকের মুখ থেকে আসছিল, কিন্তু সেটি ওর নিজের ছিল না। আমার মনে হলো কোনো একটা কিছু ওর ওপর ভর করেছে। এ বিষয়টা বুঝতে পেরে আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি যেই হও না কেন, আমাদেরকে আমাদের অবস্থায় ছেড়ে দাও, দয়া করে আমাদের বাঁচতে দাও, চলে যাও এখান থেকে। সে খুব ঠান্ডাভাবে আমার কথার জবাবে বলল, আমি তো না হয় চলে যাব, কিন্তু ওই রাক্ষসের হাত থেকে তাহলে তোমাদের কে বাঁচাবে? শুধুমাত্র আমি তোমাদেরকে ওর হাত থেকে বাঁচাতে পারি। আমি চলে গেলে আজ তোমরা দুজনেই ওর হাতে মরবে, ওর খাবারে পরিণত হবে। আমি বুঝতে পারলাম আতিকের মধ্যে যে জিনিসটা ভর করেছে সেটি কোনো দুষ্ট জিনিস নয়, সে হয়তো আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে। যদি সেও কোনো মানুষ ছিল না, তবুও ভালো ছিল। তার এই কথা শুনে তার পরিস্থিতি বুঝতে পেরে আমি এবার হাত পা জোর করে বললাম, দয়া করে তাহলে আমাদেরকে বাঁচিয়ে নিন, আমাদেরকে ওই পিশাচের খাবার হাওয়া থেকে বাঁচান। সে কিছুক্ষণ চুপ হয়ে থেকে আমাকে বলল, তোমাদের দুজনকে একেবারে শান্ত হয়ে থাকতে হবে, একেবারে শান্ত, একটু শব্দও করবে না। মনে রেখো, শব্দ করলে মরবে। ওটা তোমাদের গাড়ির কাছে অবশ্যই আসবে আর নিজের নতুন শিকারের তালাশ করবে। তখন যদি তোমরা কোনো রকমের শব্দ করো বা প্রতিক্রিয়া দেখাও, তাহলে ওর শিকারে পরিণত হবে। তোমাদের বাঁচার এখন উপায় একটাই, গাড়ির মধ্যে নিচে হয়ে চুপচাপ বসে থাকবে, কোনো নড়াচড়া বা শব্দ করবে না। তার কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে সে হয়তো এই লোকটি যে গাড়ির সাথে সাথে আসছিল আর আমাদেরকে সতর্ক করতে চাচ্ছিল, কিন্তু তার অস্তিত্ব মানুষের থেকে ভিন্ন দেখে তখন আমি ভয় পেয়ে যাই। বুঝে উঠতে পারিনি যে সামনের বিপদ থেকে সে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছিল। ওই কথাগুলো বলার পর আতিক আবার নিজের স্বাভাবিক চেতনায় ফিরে আয়। হয়তো সে আতিকের শরীর ছেড়ে দিয়েছে। আমি আতিককে ওই আত্মার বলার সমস্ত কথাগুলো বুঝিয়ে বললাম, আর বললাম বাঁচতে চাইলে আমাদের চুপ থাকতেই হবে। এখন থেকে 3-4 কিলোমিটার পার হতে পারলে আমরা বাড়ি যেতে পারবো, কিন্তু আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, তাই এই গাড়িতে এত দূরের পথ যাওয়া সম্ভব নয়। যে কোনো সময় ওই নরপিশাচটা এসে পড়বে, তাই আমাদের চুপ থাকতে হবে। আতিক এগুলো শুনে আরো বেশি ভয় পেতে শুরু করলো। এমন সময় খেয়াল করলাম যে গাড়ির বাইরে থেকে অদ্ভুত রকমের শব্দ আসছে। আমি মনে করলাম ওই পিশাচটা এসে পড়েছে, তাই গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু প্রথম দিকে আমার কিছুই বুঝে আসছিল না। চারিদিক অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ ধোঁয়াশা। খেয়াল করলাম কিছু একটা বিশাল আকৃতির জঙ্গলের দিক থেকে বের হয়ে আসছে। সে যত বাহিরে আসছিল ততই তার আকৃতি আমার চোখে আরো স্পষ্ট হচ্ছিল। একসময় আমি দেখলাম ওই আকৃতিটা অন্য কারো নয়, বরং ওই পিশাচটারই। তার দানবের মতো দেহ। সে আস্তে আস্তে একদম আমাদের গাড়ির কাছে এসে পড়ে। কাছে আসার পর আমি খেয়াল করি তার সম্পূর্ণ মুখ আর বুকের দিকটা রক্তে ভরে আছে। নিঃসন্দেহে ওই লোকটার রক্ত, যাকে ও খেয়ে এসেছে আর এখন আমাদের দেখতে চায়। তার সম্পূর্ণ শরীর বিদঘুটে কালো, বড় বড় লোম, এমন বিভৎস চেহারা যা আমি আর কোনো দিনও দেখতে চাইব না। তার এক একটি দাঁত আমাদের আঙুলের সমান ছিল। আমরা দুজনে ভয়ে কাঁপতে থাকি আর দর করে ঘাম বেয়ে পড়ছে। আমার অনেক ভয় লাগছিল, কারণ আমি ওকে একটি মানুষ খেতে দেখেছি, আর এখনো আমাদেরকে খেতে এসেছে। আতিকের আর আমার ভয়ের কোনো সীমা রইল না। চিৎকার আর কি করব, মুখে যেন অবশ হয়ে গেছে। ওই অশরীরীর উপস্থিতি ক্রমশই আমাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করতে লাগলো, যেন দুজনই কলিজা ফেটে মরে যাব। আর তার বিকট গঙ্গানোর শব্দ পুরো জঙ্গলে ধ্বনিত হচ্ছিল।
যা পরিবেশকে আরো হিংস্র আর ভয়ঙ্কর করে ফেলেছিল। আমি আর আতিক গাড়িতে একেবারে নিচু হয়েছিলাম, আর ওই অশরীরীটা আমাদের গাড়ির চারপাশে ঘুরঘুর করতে শুরু করে। কখনো গাড়িতে লাথি মারছে, তো কখনো থাবা, আবার কখনো নিজের মুখ গাড়ির সাথে লাগিয়ে শুকছিল। এতে করে তার মুখের রক্ত গাড়ির কাছে লেগে আছে। আমি আর আতিক একদম চুপচাপ হয়ে নিচু হয়ে থাকি। আমাদের সামান্য ভুল হলে আমরা হয়ে যাব ওই পিশাচটার শিকার, যাদের শেষ করতে ওর হয়তো এক মুহূর্ত থেকেও কম সময় লাগবে। ওই সময়ের অভিজ্ঞতা আর অবস্থাটা বলে বোঝানো কোনোদিনও সম্ভব হয়ে উঠবে না, কারণ ওই ভয় প্রকাশের জন্য যে কোনো শব্দই ব্যবহার করা হোক না কেন, তা কমই হবে। আমি একটু মাথাটা উপরে উঠিয়ে দেখার চেষ্টা করলাম যে এখন ও কোথায়। দেখলাম একদম আমাদের গাড়ির সামনাসামনি। তার লাল লাল জলজলে চোখ দুটো দিয়ে গাড়ির মধ্যে দেখার চেষ্টা করছে আর বিভৎস কণ্ঠে গঙ্গাচ্ছে। আমরা দুজনে ভয় আর আতঙ্কে যেন পাথর হয়ে গেলাম। আমার মনে পড়ল ওই ভালো আত্মাটা বলেছিল যে আমাদের গাড়িটা আপনা আপনি একসময় ঠিক হয়ে যাবে। এমন সময় আমি আর আতিক অনুভব করতে পারলাম যে ওই অশরীরীর পায়ের ভারী আওয়াজগুলো ক্রমশ গাড়ি থেকে দূরে যেতে শুরু করলো। মনে করলাম হয়তো সে আমাদের গাড়ি থেকে দূরে সরে যাচ্ছে। এটা ভেবে কিছুটা স্বস্তি অনুভব করলাম, কিন্তু পর মুহূর্তে আমার মনে এলো যে এই রাক্ষসের আধিপত্য পুরো জঙ্গল জুড়ে আছে। যদিও এখন সে গাড়ি থেকে দূরে, কিন্তু জঙ্গল থেকে আর বাহিরে নয়। আমরা যদি উঠে বসি তাহলে হয়তো সে আবার ফিরে আসবে আর আমাদের দেখে ফেলবে। দেখে ফেললে যে আমাদের সাথে কি হবে তা আমাদের ভালো করেই জানা ছিল। যদিও আমাদের গাড়িটি এখন স্টার্ট হয়ে যেত, তাহলেও কোনো লাভ ছিল না, কারণ আমাদের গাড়ি এবং শরীরের শক্তি থেকে ওই পিশাচটার শক্তি খুবই বেশি ছিল। তার সামনে আমরা পিঁপড়ার মতন ছিলাম না। গাড়ি চালাতে চালাতে কোনো না কোনো সময় সে আমাদেরকে আবার ধরেই ফেলতো, আর সে আমাদের ধরে ফেললেই মৃত্যু অনিবার্য। তাই আমি আর আতিক গাড়ি থেকে চুল পরিমাণও নড়লাম না, চুপ করে একভাবেই নুয়েছিলাম, শুধু কোনো রকম ওই কালো রাতটা কাটানোর অপেক্ষা। সকাল হলেই তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। অপেক্ষার সময় যেন শেষই হয় না। রাতটা আমাদের কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছিল। সে আমাদের গাড়ির সামনে থেকে চলে গেলেও তার ভয়টা আমাদের মনে এখনো একইভাবেই আছে, বরঞ্চ বাড়ছিল। কোন রকম সেই রাতটা ওই ভয়ঙ্কর কলুষিত জঙ্গলেই নষ্ট গাড়িতে কাটিয়ে দিলাম। আমাদের চোখে বিন্দু পরিমাণও ঘুম নেই। ঘুম যে কি জিনিস তা হয়তো আমরা ওই রাতেই ভুলেই গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই কালো রাতের অবসান ঘটিয়ে সূর্যের প্রথম কিরণ আমাদের গাড়ির কাঁচ ভেদ করে শরীরে স্পর্শ করলো, আর আমার মনে খুবই স্বস্তি অনুভব করলাম। মনের সমস্ত সাহস একসাথে করে গাড়ির সিটে উঠে বসলাম। সূর্যের আলো যে কখনো এত আনন্দদায়ক হতে পারে তা সেদিন প্রথম অনুভব করেছিলাম, কারণ সূর্যের আলোই এটার প্রমাণ ছিল যে রাক্ষসটার অস্তিত্ব এখন আর সেখানে নেই। হয়তো আগামী রাতে আবার হবে, তবে রাত হওয়ার অপেক্ষা আর কি করবে এখন। আমাকে সিটে উঠে কতক্ষণ বসে থাকতে দেখে আতিক ধীরে ধীরে কাঁপতে কাঁপতে উঠে বসলো। আমি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিলাম। কি অদ্ভুত ব্যাপার, গাড়িটা স্টার্ট হয়ে গেল। 7-5 না ভেবে তাড়াতাড়ি একটানে বাড়িতে চলে এলাম। আমাদের অবস্থা যেন এক রাতে আমূল পরিবর্তন হয়ে গেছে। বাড়ির লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু কোনো কথা বলার ইচ্ছা আর শক্তি দুটোই আমাদের মধ্যে আর ছিল না। আতিক আমার সাথে আমার বাড়িতে আসে আর ওর বাড়িতে কল করে জানিয়ে দেয় যে ও পরের দিন বাড়ি ফিরে যাবে। আমাদের সাথে কিছু তো একটা খুব জঘন্য হয়েছে, এটা ভেবে পরিবারের লোকেরা আমাদেরকে তখন আর কিছু জিজ্ঞেস না করে বিশ্রাম করতে দিল। আমি আর আতিক ওই অবস্থাতেই বিছানায় শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। আমাদের ঘুম ভাঙলে আমরা দুজন দুজনের দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আর জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করি। আমাদের উঠে যাওয়া দেখে পরিবারের লোকেরা আসে আর আমরা কাঁদতে কাঁদতে তাদের সমস্ত ঘটনা বলি। সেই দিনের ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটে, তাই ওটা মিথ্যা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই আমাদের ছিল না। আতিক আর আমি স্বাভাবিক হওয়ার পর গুগল ম্যাপে ওই রাস্তাটা খুব খোঁজার চেষ্টা করি আর এটা বের করার চেষ্টা করে যে কিভাবে রাস্তা হারিয়ে গেলাম। কিন্তু অবাক করা কাণ্ড, ম্যাপে ওই রাস্তার কোনো অস্তিত্বই আমরা পেলাম না। কিভাবে যে হারিয়ে গিয়েছিলাম তাও বুঝতে পারছিলাম না। তবে একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বুঝেছিলাম যে মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, ঠিক তেমনি অন্য জগতের অজানা অস্তিত্বগুলোর মধ্যেও ভালো এবং খারাপ অস্তিত্ব আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই দিন ওই নরপিশাচটার হাত থেকে ভালো আত্মাটার পরামর্শের ওসিলায় দুজনে প্রাণে বেঁচে গিয়েছিলাম। এসব কিছু কাল্পনিক মনে হলেও নিজের সাথে যখন ঘটে তখন আর কল্পনা মনে হয় না। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জাবিদ। উনি ঢাকাতেই বর্তমানে লেখাপড়া করছেন, ঢাকার ফার্মগেট এলাকায় বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানে উনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাটি গ্রামে।